তো আমরা করতেছি পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট। ওকে, এবার পিরিয়ডিক টেবিলের মধ্যে গ্রুপ থাকে হচ্ছে 18টা, আর পিরিয়ড থাকে হচ্ছে 7টা। গ্রুপ থাকে হচ্ছে 18টা, পিরিয়ড থাকে হচ্ছে 7টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ক্লাসে ফোকাস করো, পরেরটা পরে দেখা যাবে। ওকে, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ওকে, এবার দেখি তো কয়টা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আচ্ছা, এটা সব মিলে 18। ওকে, তারপর হচ্ছে 7টা কি থাকবে, 7টা রো থাকবে বা 7টা পিরিয়ড থাকবে। 7টা পিরিয়ড থাকবে। এক, ওকে, তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি যে আমার এখানে রো কয়টা থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে পিরিয়ড থাকবে 7টা। পিরিয়ড থাকবে কয়টা, পিরিয়ড থাকবে 7টা। 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 আর গ্রুপ থাকবে কয়টা, গ্রুপ থাকবে 18টা। 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 ওকে, তাহলে আসো আমরা এখানের মধ্যে দিই। পিরিয়ড থাকবে কয়টা, 7টা। পিরিয়ড থাকবে কয়টা, 7টা। পিরিয়ড থাকবে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। পিরিয়ড থাকবে 7টা। পিরিয়ড থাকবে 7টা। বলো, বুঝিনি কি বলছো? আচ্ছা, ঠিক আছে। পিরিয়ড থাকবে 7টার, গ্রুপ থাকবে কয়টা, গ্রুপ থাকবে 18টা। গ্রুপ থাকবে কয়টা, গ্রুপ থাকবে 18টা। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, 8, 9, 10, 11, 12, 13, 14, and then 15, 16, 17, 18। গ্রুপ থাকবে 18টা। এবার আমার কাছে এলিমেন্ট গুলো মুখস্থ রাখার জন্য কিছু ট্রিক্স ফলো করতে হবে। যেমন ধরো, গ্রুপ নাম্বার 1 এর জন্য হচ্ছে হাই, লিনা, কে, রুবি ছেঁচে ফেলেছে।
হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপর এটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। ওকে, এরপরে হচ্ছে গ্রুপ নম্বর 13। বর এলো গেল, বর এলো গেল ইন্ডিয়া থেকে, বর এলো গেল ইন্ডিয়া থেকে। বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এরপর হচ্ছে কুয়েত সিটিতে গেলে, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে। 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 দুই জায়গায় জার্মেনিয়াম দিয়ে দিলাম, এক জায়গায় গ্যালিয়াম হবে। প্রথমটা গ্যালিয়াম হবে, এটা গ্যালিয়াম হবে, গ্যালিয়াম, জার্মেনিয়াম না গ্যালিয়াম। আর জার্মেনিয়াম হবে এখানে। কুয়েত সিটিতে গেলে স্বর্ণ হবে। কুয়েত সিটিতে গেলে স্বর্ণ হবে। কুয়েত সিটিতে গেলে স্বর্ণ হবে। তো সি হচ্ছে কার্বন, এরপর হচ্ছে সালফার, জার্মেনিয়াম, আর এসএন, এসএন মানে হচ্ছে টিন। এসএন মানে কি? এসএন মানে হচ্ছে টিন, আর পিবি মানে হচ্ছে কি? লেড। স্বর্ণ পাবে। ওকে, এরপর হচ্ছে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এরপরে হচ্ছে ও এসএসসি তে পড়ে। অক্সিজেন, সালফার, অক্সিজেন, সিলিকন, সিলিকন তো কার্বনের সাথে হয়, সরি এটা সিলিকন। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলিনিয়াম। ঠিক আছে, ও এসএসসি তে পড়ে। ওকে, এরপরে ফেল করলাম ব্রো আইডিবি তে আসতে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হেনা আর কারিনা জোস রান্ধুনি। হেনা আর কারিনা জোস রান্ধুনি। হেনা আর কারিনা জোস, জোস। যারা বাংলাতে ফোনেটিক ল্যাঙ্গুয়েজে লিখে আর কি, ওরা মাঝে মাঝে জোসকে জোস লিখে, মানে এক্স ও এস এস, জোস। তো হেনা আর কারিনা জোস রান্ধুনি। ওকে, তো এটা ছিল একটা নিমোনিক, জাস্ট মনে রাখার জন্য। তো অনেকগুলো নিমোনিক দিয়ে আমরা গ্রুপগুলো মনে রাখলাম। এরপরে মাঝখানে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্কুলটি ভাঙ্গায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কোবেল, নিকেল, কপার, জিঙ্ক করলো ঝামেলা। স্কুলটি ভাঙ্গায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে করলো ঝামেলা। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবেল, নিকেল, কপার, জিঙ্ক। তো আমরা এইভাবে পুরো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখতে পারি। এভাবে আমরা পুরো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখতে পারি। এভাবে আমরা পুরো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখতে পারি। এভাবে আমরা পুরো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখতে পারি। ওকে, তো এই চ্যাপ্টারের জন্য পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখাটা খুবই জরুরি। এই চ্যাপ্টারের জন্য পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখা খুবই জরুরি। এইটার জন্য পিরিয়ডিক টেবিলটা মুখস্থ রাখা কি খুবই জরুরি। এবার এই যে পিরিয়ডিক টেবিল আছে, এই পিরিয়ডিক টেবিলে, এই পিরিয়ডিক টেবিলে আমাদের কাছে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই পিরিয়ডিক টেবিলের মধ্যে কি আছে। এই পিরিয়ডিক টেবিলের মধ্যে এলিমেন্টস আছে। এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টস গুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এলিমেন্টস গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এলিমেন্টস গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এই এলিমেন্টস গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে নন মেটাল, একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে নন মেটাল, আর একটা হচ্ছে মেটাল, আর একটা হচ্ছে নন মেটাল। এরপর একটা হচ্ছে মেটালয়েড। এরপর একটা হচ্ছে কি? মেটালয়েড। এরপর একটা হচ্ছে 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 কি? মেটালয়েড, 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 মেটালয়েড।
মেটাল মেটালয়েড। নন মেটাল মেটাল মেটালয়েড, ঠিক আছে, নন মেটাল মেটাল মেটালয়েড। এই যে মেটালয়েড আছে, মেটালয়েড কারা? মেটালয়েড হচ্ছে জি স্যার আসেন, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, এগুলো হচ্ছে মেটালয়েড। তো জি স্যার আসেন, জি দিয়ে হচ্ছে জার্মেনিয়াম, স্যার আসেন সিলিকন, আসেন আর্সেনিক, সাবধানে অ্যান্টিমনি, টুলে বসেন টেলুরিয়াম, বসেন বোরন, ঠিক আছে, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন। ওকে, ভেরি গুড। ওকে, এবার আসো, এবার আসো। তো এখানের মধ্যে আমাদের সবচেয়ে সবচেয়ে লংগেস্ট পিরিয়ড কোনটা? সবচেয়ে লংগেস্ট পিরিয়ড হচ্ছে এই 6 এবং 7। কারণ 6 এবং 7 দেখো, এই যে 4 আছে, 4 এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 4 এর মধ্যে আছে হচ্ছে 18টা এলিমেন্ট। 5 এর মধ্যে কয়টা আছে? 18টা এলিমেন্ট। কিন্তু এখানের মধ্যে 18 চেয়ে অনেক বেশি আছে। কেন বেশি আছে? কারণ এই যে একটা ঘর আছে, সরি এখানে না, এই যে একটা ঘর আছে এবং এই যে একটা ঘর আছে, এই একটা একটা ঘরের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, অনেকগুলো এলিমেন্ট আছে। তো বেরিয়ামের পরে থাকে হচ্ছে ল্যান্থানাইড সিরিজ। আমরা যদি পিরিয়ডিক টেবিল খেয়াল করি, এই নিচে কি দেওয়া থাকে? ল্যান্থানাইড সিরিজ দেওয়া থাকে। এই বরাবর কি থাকে? এই বরাবর একটা ল্যান্থানাইড সিরিজ দেওয়া থাকে। উপরে হচ্ছে ল্যান্থানাইড সিরিজ আর নিচেরটা হচ্ছে কি? অ্যাক্টিনাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজ, ঠিক আছে। তো ল্যান্থানাইড সিরিজ হচ্ছে এখানে, এখানে হচ্ছে ল্যান্থানাইড সিরিজ আর এখানে কি? অ্যাক্টিনাইড সিরিজ। তো ল্যান্থানাইড সিরিজের মধ্যে কয়টা আছে? ল্যান্থানাইড সিরিজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো ল্যান্থানাইড সিরিজের মধ্যে 15টা আছে, অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে 15টা আছে। তাহলে এই জায়গায় 15টা এলিমেন্ট আছে, এই জায়গায় 15টা এলিমেন্ট আছে। এগুলোকে আমরা বলবো 15টা ল্যান্থানাইডস আর এখানে বলবো 15টা অ্যাক্টিনাইডস। তাহলে এখানে 15টা ল্যান্থানাইড আছে, এখানে 15টা অ্যাক্টিনাইডস আছে। তো যেহেতু এখানের মধ্যে 15টা এলিমেন্ট আছে, এখানে একটা ঘরের মধ্যে 15টা এলিমেন্ট আছে, তো এই কারণেই এই রো গুলোর মধ্যে টোটাল এলিমেন্ট সংখ্যা 18 না হয়, টোটাল এলিমেন্ট সংখ্যা 18 চেয়ে অনেক বেশি হয়ে যায়। 18 চেয়ে অনেক বেশি হয়ে যায়, 18 চেয়ে অনেক বেশি হয়ে যায়। কত হয়ে যায়? 32 হয়ে যায়। কত হয়ে যায়? 32 হয়ে যায়। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার 32 কেমনে? স্যার 32 কেমনে? দেখো, তুমি এই ঘরটাকে বাদ দাও, এই ঘরটাকে বাদ দিলে মোটমাট থাকবে কয়টা? 17টা। এই ঘরটা বাদ দাও, মোটমাট থাকবে কয়টা? 17টা। এই ঘরে আছে কয়টা? 15টা। 17 প্লাস 15 কত হয়? 32। এরপরে এই ঘরে কয়টা কত আছে? 15। আর এই ঘর ছাড়া আছে হচ্ছে কয়টা? 17টা। তাহলে 15 আর 17 মিলে কত হয়? 32। তাহলে যেহেতু 6 আর 7 এর মধ্যে 32টা করে এলিমেন্ট আছে, তাই বলে 6 আর 7 হচ্ছে যে লংগেস্ট পিরিয়ডস। 6 আর 7 কি? লংগেস্ট পিরিয়ডস, লংগেস্ট পিরিয়ডস, লংগেস্ট পিরিয়ডস, লংগেস্ট পিরিয়ডস 6 7। লংগেস্ট পিরিয়ডস হচ্ছে 6 7, লংগেস্ট পিরিয়ডস হচ্ছে 6 7, লংগেস্ট পিরিয়ড হচ্ছে 6 7। এবার আহ, এবার আমরা ধীরে ধীরে যাই। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে এই যে প্রতিটা গ্রুপের আলাদা, মানে এক একটা গ্রুপের একটা স্পেসিফিক স্পেসিফিক সুন্দর সুন্দর নাম আছে, একটা তাদের নিকনেম থাকে আর কি। তো ওই নামগুলো একটু পড়া উচিত, ওই নামগুলো পড়লে হচ্ছে এমসিকিউ তে কাজে আসে, ওগুলো এমসিকিউ তে কাজে দেয়, এমসিকিউ তে ওগুলো কাজে দেয়। তাহলে আমরা প্রথমে
করব হচ্ছে প্রথমে কোনটা করতে পারি? প্রথমে করতে পারি হচ্ছে যে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 কে কি বলা হয়? গ্রুপ নাম্বার 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। গ্রুপ নাম্বার 1 কে কি বলা হয়? গ্রুপ নাম্বার 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। গ্রুপ নাম্বার 1 কে কি বলা হয়? অ্যালকালি মেটাল। গ্রুপ নাম্বার 2 কে কি বলা হয়? গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল। দাঁড়াও আমি একটু এখানের মধ্যে একটু খুঁজি বিষয়গুলো। ঠিক আছে? হুম। তো গ্রুপ নাম্বার 1 কে কি বলা হয়? গ্রুপ নাম্বার 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। গ্রুপ নাম্বার 1 কে বলা হয় কি? গ্রুপ নাম্বার 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। 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 গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালিন আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 3 কে আমরা বলি হচ্ছে যে আচ্ছা গ্রুপ নাম্বার এই 13 14 এগুলো ম্যাটার করে না, গ্রুপ নাম্বার 15 এ যাই। গ্রুপ 15। তো গ্রুপ 15 কে কি বলা হয়? গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন্স। গ্রুপ 15 কে কি বলা হয়? নিকটোজেন্স। গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন্স। গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন্স। 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 গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন্স। 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 গ্রুপ 18 কে বলা হয় ইনার্ট গ্যাস। গ্রুপ 18 কে কি বলা হয়? নোবেল গ্যাসেস। গ্রুপ 18 কে বলা হয় 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 নোবেল গ্যাসেস। তো গ্রুপ নাম্বার 3 কে আমরা বলি রেয়ার আর্থ মেটালস। গ্রুপ নাম্বার 3 কে আমরা বলি রেয়ার আর্থ মেটালস। গ্রুপ নাম্বার 3 কে আমরা বলি রেয়ার আর্থ মেটালস। ওকে, তাহলে আমরা এগুলো পড়লাম। তো এখানের মধ্যে ওকে, তাহলে আমরা গ্রুপগুলোর নামগুলো পড়লাম। গ্রুপগুলোর নামগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে। এরপর আমরা যদি আরেকটু ভালো করে পড়ি, তো আমাদের এখানের মধ্যে পিরিয়ডিক প্রপার্টির মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, সহজ ভাষায় যে 118টা এলিমেন্ট আছে, 118টা এলিমেন্টকে আমরা চারটা ব্লকে ভাগ করতে পারি। চারটা ব্লকে ভাগ করতে পারি। এলিমেন্টস কয়টা ব্লকে ভাগ করতে পারি? চারটা ব্লকে ভাগ করতে পারি। একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, আর একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, আর একটা হচ্ছে ডি ব্লক, আর হচ্ছে এফ ব্লক। চার ভাগে ভাগ করতে পারি। চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। কখন একটা এলিমেন্ট এস ব্লক হবে, কখন একটা এলিমেন্ট পি ব্লক হবে, কখন একটা এলিমেন্ট ডি ব্লক হবে? যদি যদি ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রন এস অরবিটালে এন্টার করে। যদি লাস্ট ইলেকট্রন এস অরবিটালে এন্টার করে সেটা হবে এস ব্লক। লাস্ট ইলেকট্রন যদি পি অরবিটালে এন্টার করে সেটা হবে পি ব্লক। লাস্ট ইলেকট্রন যদি ডি অরবিটালে এন্টার করে সেটা হবে সে সে এলিমেন্টটা হবে ডি ব্লক এলিমেন্ট। আর লাস্ট ইলেকট্রন যদি এফ অরবিটালে এন্টার করে, লাস্ট ইলেকট্রন যদি এফ অরবিটালে এন্টার করে, লাস্ট ইলেকট্রন যদি এফ অরবিটালে এন্টার করে, লাস্ট ইলেকট্রন যদি এফ অরবিটালে
এন্টার করে সেটা হবে এফ ব্লক। তাহলে লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে এন্টার করলে এলিমেন্ট ডি ব্লক, লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে এন্টার করলে এলিমেন্ট এফ ব্লক, এলিমেন্ট এফ ব্লক। এবার আমরা যদি ভালো করে খেয়াল করি, আমার এখানের মধ্যে এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 আছে, গ্রুপ 1 2 হচ্ছে যে গ্রুপ 1 2 হচ্ছে এস ব্লক, গ্রুপ 1 2 কি গ্রুপ 1 2 হচ্ছে এস ব্লক, গ্রুপ 1 গ্রুপ 2 হচ্ছে এস ব্লক। তাহলে হিসাব করো এস ব্লক কয়টা থাকে, এস ব্লক কয়টা হবে, হিসাব করলে কয়টা কয়টা মনে হয় যে এখানে 7টা আছে গ্রুপ নাম্বার 1 এর মধ্যে, আর গ্রুপ 2 এর মধ্যে কয়টা আছে, 6টা আছে, তাহলে 13টা। তাহলে এস ব্লক কয়টা, এস ব্লক 13টা, এস ব্লক কয়টা, এস ব্লক 13টা এমন মনে হয়। কিন্তু এই যে হিলিয়াম আছে, হিলিয়াম এস ব্লক, হিলিয়াম এস ব্লক কেন, কারণ 1s2 হিলিয়ামের লাস্ট ইলেকট্রন এস অরবিটাল আছে, তাহলে হিলিয়াম কি এস ব্লক। তাহলে এস ব্লকের মধ্যে এলিমেন্ট সংখ্যা কত, 14 এলিমেন্টস। এস ব্লকের এলিমেন্ট সংখ্যা কত, 14। 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 এরপর আসে পি ব্লক। পি ব্লক হচ্ছে গ্রুপ নাম্বার 13 থেকে, গ্রুপ নাম্বার 13 থেকে 17, গ্রুপ নাম্বার 13 থেকে 17 না 13 থেকে 18, গ্রুপ নাম্বার 13 থেকে 18, গ্রুপ নাম্বার 13 থেকে 18। তো গ্রুপ নাম্বার 13 থেকে 18 এর মধ্যে কয়টা 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 এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 এ কত হয় 36। তার মানে এখানে কয়টা এলিমেন্ট আছে, 36টা এলিমেন্ট আছে। তার মানে পি ব্লক এলিমেন্ট কয়টা, পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা। পি ব্লক এলিমেন্ট কয়টা, পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা। পি ব্লক এলিমেন্ট কয়টা, পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা। পি ব্লক এলিমেন্ট কয়টা, পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা। পি ব্লকের মধ্যে এলিমেন্ট কয়টা, পি ব্লকের মধ্যে এলিমেন্ট হচ্ছে 36টা। পি ব্লকের মধ্যে এলিমেন্ট কয়টা, পি ব্লকের মধ্যে এলিমেন্ট হচ্ছে 34টা। এবার আসো ডি ব্লকে আসি আমরা। ডি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক। দেখো এক, ডি ব্লক হচ্ছে এতটুকু, আমি দেখাই। আসলে এগুলাকে একটু হুম হুম তো এখানের মধ্যে প্রথম দুইটা গ্রুপ হচ্ছে কি, প্রথম দুইটা গ্রুপ হচ্ছে এস ব্লক, প্রথম দুইটা গ্রুপ হচ্ছে কি এস ব্লক, প্রথম দুইটা গ্রুপ হচ্ছে এস ব্লক, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে এটাও এস ব্লক, হিলিয়ামও কি এস ব্লক, হিলিয়ামও কি এস ব্লক। এরপরে এই গ্রুপ নাম্বার 13 থেকে, গ্রুপ নাম্বার 13 থেকে 18, 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 এটা হচ্ছে কি, এটা হচ্ছে পি ব্লক, 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 এটা হচ্ছে পি ব্লক। এরপরে হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা ডি ব্লক, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক। এরপরে দেখো, এরপরে হচ্ছে ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এটা হচ্ছে এফ ব্লক। ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে কি এফ ব্লক, ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে কি এফ ব্লক, ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে কি এফ ব্লক, ল্যান্থোনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে কি এফ ব্লক। তাহলে আমরা এখানের মধ্যে লিখি এটা কোন গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ ডি, ডি ব্লক হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12, এটা হচ্ছে ডি ব্লক। এরপরে এফ ব্লক কি, এফ ব্লক হচ্ছে ল্যান্থোনাইট আর অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট আর অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট আর অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট এবং অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট এন্ড অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট এন্ড অ্যাক্টিনাইট, ল্যান্থোনাইট এন্ড অ্যাক্টিনাইট। তো এটা হচ্ছে কি ডি ব্লক, সরি এফ ব্লক। এফ ব্লক হচ্ছে ল্যান্থোনাইট আর অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থোনাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে ডি ব্লকের মধ্যে কয়টা এলিমেন্ট হবে, 3 থেকে 12 এর মধ্যে যতটা এলিমেন্ট থাকে আর কি, 3 থেকে 12 এর মধ্যে যতটা এলিমেন্ট থাকে সেটা হচ্ছে ডি ব্লক। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তারপরে কি 1 2 3 4, তাহলে 40টা হওয়ার কথা, কয়টা হওয়ার কথা 40টা হওয়ার কথা, কয়টা এলিমেন্ট হওয়ার কথা 40টা এলিমেন্ট হওয়ার কথা, কিন্তু হবে হচ্ছে 41টা এলিমেন্ট। কয়টা এলিমেন্ট হবে 41টা এলিমেন্ট, 41টা এলিমেন্ট হবে, 41টা
এলিমেন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে 41টা এলিমেন্ট হয় কি করে? 41টা এলিমেন্ট হয় কি করে? 41টা এলিমেন্ট হয় হচ্ছে টেলুরিয়াম যেটা আছে সেটা কিন্তু ডি ব্লক হয়। এখানের মধ্যে যে টেলুরিয়াম দিলাম সেটা ডি ব্লক হয়, তাই বলে এটা ডি ব্লকের সংখ্যা 41। আমি যতটুকু জানি এভাবে ডি ব্লকের সংখ্যা 41 হয়, বাট এত কিছু মাথা রাখার দরকার নাই, জাস্ট মাথা রাখতে হবে যে এখানে আহ, এখানের মধ্যে আমি একটু বিষয়টা রিপিট করি। পি ব্লকের কথা যদি চিন্তা করি তাহলে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে আসার কথা ছিল কত? 36। তাহলে পি ব্লক এখানে কত? 36 হওয়ার কথা। পি ব্লক আমরা কিন্তু 36 দিছি। পি ব্লক কত? পি ব্লক কিন্তু 36। পি ব্লক কিন্তু 36টাই। ডি ব্লক কত হবে? ডি ব্লক হবে 41টা। ডি ব্লক কত হবে? ডি ব্লক হবে 41টা। ডি ব্লক হবে 41টা। ডি ব্লক হবে 41টা। ডি ব্লক হবে 41টা। আচ্ছা কি 41টা হওয়ার, আচ্ছা না, টেলুরিয়াম যা হয় ডি ব্লক হয় এরকম না, আসলে মনে পড়ছে। এই যে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সিরিজ আছে, তো এই এই একটা ঘর এই একটা ঘর তো নাই, এই একটা ঘর এই একটা ঘর তো আর ডি ব্লকের মধ্যে পড়ে না, তাহলে বাকিগুলো ডি ব্লকের মধ্যে পড়তেছে। তাহলে কত? 40 থেকে দুইটা ঘর কমে গেল, তাহলে 38। 38। এবার ল্যান্থেনাইট অ্যাক্টিনাইটের মধ্যে তিনটা আছে ডি ব্লক, তো ওই তিনটা মিলে 41 হয়। ওই তিনটা মিলে কত হয়? ওই তিনটা মিলে 41 হয়। ঠিক আছে, এরপর দেখো ল্যান্থেনাইট হচ্ছে 15টা, অ্যাক্টিনাইট হচ্ছে 15টা। 15 15 30, তার মধ্যে তিনটা হয়ে গেছে কি ডি ব্লক। তাহলে 27টা কি থাকলো? 27টা এলিমেন্ট এফ ব্লক থাকলো। 27টা এলিমেন্ট কি থাকলো? 27টা এলিমেন্ট এফ ব্লক থাকলো। বুঝতে পারছি হিসাবটা? বুঝতে পারছি হিসাবটা? আমি যে কেন টেলোরিয়ামের কথাটা এখানে লিখছি আমি নিজেও জানি না। দেখো একটু রিপিট করি, একটু রিপিট করি, তোমার এখানের মধ্যে একটু রিপিট করি বিষয়গুলো। ওকে, দেখো গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে এস ব্লক। গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে এস ব্লক। তাহলে গ্রুপ 1 এর মধ্যে 7টা এলিমেন্ট, গ্রুপ 2 এর মধ্যে 6টা এলিমেন্ট, আর একটা এস ব্লক আছে যেটা হচ্ছে হিলিয়াম। তাহলে মোট মাঠ আমাদের কথা থাকতেছে এস ব্লক 14টা। ওকে, এরপর হচ্ছে পি ব্লক। পি ব্লক হচ্ছে গ্রুপ নাম্বার 13 থেকে 18 পর্যন্ত, হিলিয়াম বাদে। 13 থেকে 18 পর্যন্ত হিলিয়াম বাদে। তাহলে আমরা যদি হিসাব করি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানের মধ্যে কয়টা থাকবে? 6 গুণ 6 36টা এলিমেন্ট থাকবে না? তাহলে এই 36টা এলিমেন্টই হচ্ছে পি ব্লকের এলিমেন্ট। তাহলে পি ব্লকের এলিমেন্ট কত? 6 গুণ 6 36। এরপর আসলে ডি ব্লকের এলিমেন্টে যাই। ডি ব্লক, ডি ব্লক, ডি ব্লক। তো আমরা যদি ডি ব্লকের বেলায় যাই তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4, তাহলে 4 গুণ 10 করলে কত হয়? 40। তাহলে এখানের মধ্যে যে 40টা আছে সেই 40টা কি হওয়ার কথা? সেই 40টা হওয়ার কথা ডি ব্লক। সেই 40টা হওয়ার কথা ডি ব্লক। সেই 40টা হওয়ার কথা ডি ব্লক। কিন্তু সেই 40টার মধ্যে এই যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর চলে যাবে। এই দুইটা ঘর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থেনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থেনাইট সিরিজ মূলত হয় হচ্ছে এফ ব্লক। তাহলে এই দুইটা ঘরের কথা আমার কাছে বাদ দিতে হবে 40 থেকে। তাহলে 40 থেকে আমি এই দুইটা ঘরের কথা বাদ দিলাম। 40 থেকে আমি এই দুইটা ঘরের কথা বাদ দিলাম, তাহলে কত থাকে? 38। এবার দেখো ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটের মধ্যে তিনটা আছে যারা ডি ব্লক, তিনটা আছে যারা ডি ব্লক। এই তিনটার কারণে মোট মাঠ ডি ব্লকের সংখ্যা দাঁড়াচ্ছে 41। মোট মাঠ ডি ব্লকের সংখ্যা দাঁড়াচ্ছে 41। এরপর আসে এফ ব্লক। আমরা জানি ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সিরিজ মিলিয়ে হচ্ছে এফ ব্লক। ল্যান্থেনাইট সিরিজের 15টা, অ্যাক্টিনাইট সিরিজের 15টা মিলিয়ে হচ্ছে এফ ব্লক। তাহলে এফ ব্লক হওয়ার কথা 30টা, কিন্তু আমি বলে দিছি ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটের তিনটা ডি ব্লক হয়। তাহলে এফ ব্লক হবে কি? সেই 30টার মধ্যে বাদ বাকি 27টা। যেহেতু তিনটা কি হয়ে যাচ্ছে? ডি ব্লক হয়ে যাচ্ছে, তাহলে 30-এর মধ্যে তিনটা যদি ডি ব্লক হয় আর বাকি কটা থাকে 27টা, সেই 27টা কি হবে? এফ ব্লক হবে। সেই 27টা কি হবে? সেই 27টা হবে এফ ব্লক। সেই 27টা হবে এফ ব্লক। ওকে, সেই 27টা হবে এফ ব্লক। ওকে, ওকে, তাহলে আমরা এগুলো করছি। তো হুম, তো
যখন মানে তোমাকে কোনো একটা এলিমেন্ট দিবে, তোমার কোনো ফর্মুলা দিয়ে আসলে বের করার দরকার নাই যে এলিমেন্টটা আসলে কোন গ্রুপে বা কোন পিরিয়ডে। তুমি ডিরেক্ট পিরিয়ডিক টেবিল মুখস্থ রাখবা। তোমার পরীক্ষার শুরু হওয়ার আগে যখন খাতাটা তোমাকে স্কেলিং করার জন্য দিবে, তখন খাতার একদম শেষ পৃষ্ঠায় গিয়ে পিরিয়ডিক টেবিলটা লিখে ফেলবা। যদি লিখে ফেলো তাহলে তোমার কাছে কষ্ট করে কিভাবে গ্রুপ বের করতে হয়, কিভাবে কি বের করতে হয়, এইসব একটা জিনিস তোমার আর মুখস্থ করার দরকার নেই। তোমার যদি পিরিয়ডিক টেবিলটাই মুখস্থ থাকে, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলটা মুখস্থ থাকলে এই একটা জিনিস মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এখানের মধ্যে আহ হুম আমরা এখানের মধ্যে এই যে নামগুলো পড়ছিলাম, নামগুলোর কিছু কিছু অর্থ হতে চাই। নামগুলোর কিছু অর্থ হতে চাই। যেমন ধরো এখানের মধ্যে এই যে আহ নিক্টোজেন্স আছে, নিক্টোজেন্স হচ্ছে মানে নিঃশ্বাস নিতে বাধা দেয় নিক্টোজেন্স। চালকোজেন্স কি? চালকোজেন্স হচ্ছে ওর ফর্মিং। চালকোজেন্স কি করে? ওর তৈরি করে, ওর ফর্মিং আকরিক। ওরকে বাংলা কি বলা হয়? আকরিক। যেমন ধরো তুমি যদি কোন একটা মেটাল, হ্যাঁ, মাটির নিচ থেকে পেতে চাও, বা আয়রন তুমি মাটির নিচ থেকে পেতে চাও, তুমি সেটা ওর আকারে পাবা। মানে সেটার সাথে তো অন্যান্য মেটাল মিশ্রিত অবস্থা থাকবে, ওর আকারে তুমি তাকে পাবা। ঠিক আছে? তো এই ওর তৈরি করে কে? গ্রুপ 16 এর এলিমেন্ট গুলো ওর তৈরি করে। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে সল্ট ফর্মিং। দেখবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে সল্টে দেখো না কেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকে। এর হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস কি? নোবেল গ্যাস হচ্ছে ইনার্ট গ্যাস। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই যে তারা আছে, এই তারা তারা কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। তারা কারোর সাথে বিক্রিয়া করে না, তাই বলে তাদেরকে আমরা বলতে পারি ইনার্ট গ্যাস। কি বলতে পারি? ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস। বুঝতে পারছি? ইনার্ট গ্যাস। ওকে। তারপর হচ্ছে আমরা করবো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজে চলে যাবে। পিরিয়ডিক প্রপার্টিজে চলে যাবে। পিরিয়ডিক প্রপার্টিজ, periodic properties, 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 periodic properties। আচ্ছা, periodic properties এর মধ্যে আসি আমরা। তো periodic properties এর মধ্যে আগে periodic properties গুলো আমরা একটু, periodic properties গুলো কি কি হতে পারে ওগুলো একটু দেখি। তো periodic property মানে, periodic property মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট মানে, দেখো ফর এক্সাম্পল তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে, আচ্ছা, পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে যে প্রপার্টিটা প্যাটার্ন ফলো করতেছে, সেটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। কিছু প্রপার্টি থাকে ডান থেকে বাম থেকে ডান দিয়ে গেলে তাদের ভ্যালুটা বাড়ে, বাম থেকে ডান দিয়ে গেলে তাদের পরিমাণটা বাড়ে। কিছু কিছু প্রপার্টি আছে, তো তারা কি হয়ে গেল? পিরিয়ডিক হয়ে গেল, কারণ আমি যতবার বাম থেকে ডানে যাচ্ছি তারা একটা প্যাটার্ন ফলো করতেছে, তারা বৃদ্ধি হচ্ছে। আবার কিছু পিরিয়ডিক প্রপার্টি আছে উপর থেকে নিচে গেলে কমে যায় অথবা বেড়ে যায়। তাহলে এই যে আমি একটা পার্টিকুলার ডিরেকশনে গেলে এই প্রপার্টিটা বেড়ে যাচ্ছে, এই প্রপার্টিটা কমে যাচ্ছে, এই যে একটা প্যাটার্ন ফলো করতেছে, এই কারণে তাই কি বলা হচ্ছে? পিরিয়ডিক প্রপার্টি বলা হচ্ছে। এই কারণে তাই কি বলা হচ্ছে? পিরিয়ডিক প্রপার্টি বলা হচ্ছে। এই কারণে তাই কি বলা হচ্ছে? পিরিয়ডিক প্রপার্টি বলা হচ্ছে। তো পিরিয়ডিক প্রপার্টি গুলোর মধ্যে, আচ্ছা দাঁড়াও আমি একটু 2 মিনিটের ব্রেক নিয়ে এর মধ্যে আসতেছি, একটু অপেক্ষা করো। তো আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তো পিরিয়ডিক প্রপার্টিজ গুলো কি কি? মানে যে প্রপার্টিজ গুলো একটা প্যাটার্ন ফলো করে, একটা প্যাটার্ন ফলো করে পিরিয়ডিক টেবিলের মধ্যে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। তো আমরা কয়েকটা পিরিয়ডিক প্রপার্টিজ এর নাম পড়বো। প্রথমটা হচ্ছে অ্যাটমিক সাইজ। প্রথমটা হচ্ছে অ্যাটমিক সাইজ। প্রথমটা হচ্ছে অ্যাটমিক সাইজ। প্রথমটা হচ্ছে অ্যাটমিক সাইজ। এরপর হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এরপর হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। এরপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এরপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এরপর হচ্ছে মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার। তো মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার। তো এগুলাই হচ্ছে মূলত আমাদের বিভিন্ন পিরিয়ডিক প্রপার্টিজ। তো
প্রথম আসবে আমরা অ্যাটমিক সাইজ নিয়ে বলবো। প্রথমে অ্যাটমিক সাইজ। তো যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে লেফট টু রাইট মুভ করব, যেমন পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা লেফট টু রাইট মুভ করব, যেমন পিরিয়ডিক টেবিলে আমরা লেফট টু রাইট মুভ করব, লেফট টু রাইট মুভ করব, ঠিক আছে। লেফট টু রাইট কোন একটা পিরিয়ড বরাবর, লেফট টু রাইট কোন একটা পিরিয়ড বরাবর, ধর আমরা লেফট টু রাইট কোন একটা পিরিয়ড বরাবর এভাবে মুভ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই পিরিয়ড, আচ্ছা পিরিয়ডের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা যে পিরিয়ডের সংখ্যা যেটা নাম্বার অফ অরবিট সেটা, তাহলে এখানের মধ্যে পটাশিয়াম থেকে নিয়ে ক্রিপ্টন পর্যন্ত সবার অরবিট হচ্ছে 4টা, সবার অরবিট হচ্ছে 4টা, পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত সবার অরবিট 4টা, আর এটা ফোর্থ পিরিয়ডে আছে, তাই বলে অরবিট 4টা। ফিফথ পিরিয়ডে রুবিডিয়াম থেকে নিয়ে একদম জ্যানন পর্যন্ত সবার অরবিট 5টা, সবার অরবিট 5টা। তাহলে পিরিয়ড মানে কি? অরবিট সংখ্যা। পিরিয়ড মানে কি? অরবিট সংখ্যা। আচ্ছা, তাহলে যখন আমরা এই ফোর্থ পিরিয়ড বরাবর যাচ্ছি তখন কিন্তু নাম্বার অফ অরবিট আনচেঞ্জ থাকতেছে, তখন কিন্তু নাম্বার অফ অরবিট আনচেঞ্জ থাকতেছে, 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 নাম্বার অফ অরবিট আনচেঞ্জ থাকতেছে। এরপরে দেখো নিউক্লিয়াসটার মধ্যে থাকে হচ্ছে প্রোটন, আর যে অরবিট আছে অরবিটে থাকে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন আর প্রোটনের মাঝখানে কি হয়? অ্যাট্রাকশন হয়। ইলেকট্রন আর প্রোটনের মাঝখানে কি হয়? অ্যাট্রাকশন হয়। তো মাঝখানে যে নিউক্লিয়াসের প্রোটনগুলো আছে, সে যেটা করতেছে সেটা হচ্ছে সে অরবিটের ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানতেছে, সে অরবিটের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে, সে অরবিটের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে। তো সে যখন অরবিটের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে তখন অরবিটটা ছোট হয়ে যাবে, অরবিটগুলো কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, অরবিটটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এখন যখন আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, যখন আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, অরবিট এর সংখ্যা আনচেঞ্জ থাকতেছে, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বাড়তেছে। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে 19টা ইলেকট্রন আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20টা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 21টা, ঠিক আছে। জিঙ্কের ক্ষেত্রে 30টা ইলেকট্রন আছে। তাহলে যখন পটাশিয়াম থেকে আমি জিঙ্কের দিকে যাচ্ছি তখন ইলেকট্রনের সংখ্যাটা বাড়তেছে। তাহলে যখন আমি লেফট থেকে রাইটে যাচ্ছি তখন নাম্বার অফ অরবিট আনচেঞ্জ, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বাড়তেছে, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস। তো নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হলে কি হবে? নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হলে অরবিটের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, অরবিট ইলেকট্রন আছে, প্রোটন ইলেকট্রন অ্যাট্রাক্ট করবে, যত বেশি ইলেকট্রনের সংখ্যা বাড়বে তত অ্যাট্রাকশনটা বাড়বে, বাড়লে রেডিয়াসটা ছোট হয়ে যাবে। শুধু কি নাম্বার অফ ইলেকট্রন বাড়বে? উত্তর হচ্ছে না, নাম্বার অফ প্রোটন বাড়বে, নাম্বার অফ প্রোটনও বাড়বে, নাম্বার অফ প্রোটনও বাড়বে, নাম্বার অফ প্রোটন বাড়বে, তাহলে কি হবে? তাহলে অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, অ্যাট্রাকশন বৃদ্ধি পেলে কি হবে? অ্যাটমিক সাইজ কমে যাবে, অ্যাটমিক সাইজ কমে যাবে, অ্যাটমিক সাইজ কমে যাবে, অ্যাটমিক সাইজ কমে যাবে, অ্যাটমিক সাইজ কমে যাবে। আমি বিষয়টা একটু রিপিট করি। কোন একটা পিরিয়ড বরাবর সবগুলো এলিমেন্টের অরবিট সংখ্যা সমান হয়, পিরিয়ড সংখ্যা যা অরবিট সংখ্যা তা। তার মানে হচ্ছে ফোর্থ পিরিয়ডে পটাশিয়াম থেকে একদম ক্রিপ্টন পর্যন্ত 18টা এলিমেন্টেরই 4টা অরবিট আছে। তাহলে একটা পিরিয়ড বরাবর অরবিটের সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে আমার এমন মনে হইতে পারে যে একটা পিরিয়ড বরাবর সবগুলো এলিমেন্টের সাইজটা সেম, কিন্তু আসলে সাইজটা সেম হয় না। লেফট টু রাইট গেলে সাইজটা কমে। কমার কারণ হচ্ছে যখন আমি লেফট টু রাইট যাচ্ছি অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন। আমরা যদি একটু চেষ্টা করি এটাকে নাম্বার অফ ইলেকট্রনও বলা যায়। তাহলে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন লেফট টু রাইট গেলে বৃদ্ধি পায়। তো নাম্বার অফ প্রোটনও বৃদ্ধি পাচ্ছে, নাম্বার অফ ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। এখন প্রোটন যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াস তত বেশি পজিটিভ, ইলেকট্রন যত বৃদ্ধি পাবে অরবিট তত বেশি নেগেটিভ। এই পজিটিভ নিউক্লিয়াস যত বেশি পজিটিভ আর অরবিট যত বেশি নেগেটিভ, অ্যাট্রাকশন তত বেশি। অরবিট এবং নিউক্লিয়াসের মাঝখানে যদি অ্যাট্রাকশন বেশি হয়ে যায়
সেই ক্ষেত্রে তাদের মাঝখানে দূরত্বটা কম হয়ে যায়। আর তাদের মাঝখানে যদি দূরত্ব কম হয়ে যায় তখন অ্যাটমিক সাইজটা ছোট হয়ে যায় এই অ্যাট্রাকশনের কারণে। তাহলে লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে। ওকে, তাহলে আমরা এরপরে যাই একটু। এরপর হচ্ছে টপ টু বটম, টপ টু বটম, টপ টু বটম, টপ টু বটম, টপ টু বটম। ওকে, টপ টু বটম গেলে কি হবে? 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 টপ টু বটম, টপ টু বটম। আচ্ছা, তো আমরা যদি দেখি হাইড্রোজেন তার অরবিট কয়টা? একটা। লিথিয়াম তার অরবিট কয়টা? দুইটা। সোডিয়াম তার অরবিট কয়টা? তিনটা। পটাশিয়াম চারটা। এরপর হচ্ছে রুবিডিয়াম পাঁচটা, সিজিয়াম ছয়টা, ফ্রান্সিয়াম সাতটা। তাহলে উপর থেকে নিচে আসার সময় নাম্বার অফ অরবিট ইনক্রিজেস, নাম্বার অফ অরবিট ইনক্রিজেস, নাম্বার অফ অরবিট ইনক্রিজেস। তো নাম্বার অফ অরবিট যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাটমিক সাইজ অবশ্যই কি হচ্ছে? অ্যাটমিক সাইজ অবশ্যই ইনক্রিজ হচ্ছে। তার মানে অ্যাটমিক সাইজ ডানে গেলে কমে, নিচে গেলে বাড়ে, ডানে গেলে কমে, নিচে গেলে বাড়ে, ডানে গেলে কমে, নিচে গেলে বাড়ে। এটা হচ্ছে অ্যাটমিক সাইজ। এরপর আমরা পড়বো হচ্ছে আয়নাইজেশন এনার্জি, 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 আয়নাইজেশন এনার্জি। তাহলে আমরা একটা এভাবে লিখি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো। তো এখানের মধ্যে ইলেকট্রনকে কি করা হচ্ছে? ত্যাগ করে দেওয়া হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সেই এনার্জি গ্রহণ করবে। সে কি করবে? এনার্জি গ্রহণ করবে, সে এনার্জি গ্রহণ করবে। তো এই যে রিঅ্যাকশনটা লিখলাম, এই রিঅ্যাকশনটাকে পড়ার নিয়মটা কি? এই রিঅ্যাকশনটাকে পড়ার নিয়ম হচ্ছে এভাবে যে 1 মোল সোডিয়াম 1 মোল পরিমাণ ইলেকট্রন রিলিজ করলে 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন তৈরি হয়, 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন তৈরি হয়। তাহলে এটা পড়ার নিয়ম কি? এটা পড়ার নিয়ম হচ্ছে 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন রিলিজ করলে 1 মোল পরিমাণ 1 মোল পরিমাণ 1 মোল পরিমাণ সোডিয়াম প্লাস তৈরি হয়, 1 মোল পরিমাণ সোডিয়াম প্লাস তৈরি হয়, 1 মোল পরিমাণ সোডিয়াম প্লাস তৈরি হয়। আয়নাইজেশন এনার্জি কি জিনিস? আয়নাইজেশন এনার্জি হচ্ছে 1 মোল পরিমাণ 1 মোল পরিমাণ 1 মোল পরিমাণ 1 মোল পরিমাণ কোন একটা এলিমেন্ট 1 মোল পরিমাণ কোন একটা এলিমেন্ট 1 মোল ইলেকট্রন রিলিজ করলে 1 মোল ইলেকট্রন রিলিজ করলে যে এনার্জি রিসিভ করবে, যে এনার্জি রিসিভ করবে তাকে সেই এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলা হবে, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলা হবে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, এবার দেখো 1 মোল Na প্লাস 1 মোল Na প্লাস। তো এটা যদি 1 মোল ইলেকট্রন রিলিজ করে তাহলে এখানে তৈরি হবে Na2 প্লাস। কি তৈরি হবে? Na2 প্লাস। তো দেখো 1 মোল পরিমাণ কোন এলিমেন্ট 1 মোল পরিমাণ ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে যদি 1 মোল পরিমাণ ইউনিপজিটিভ আয়ন তৈরি করে তবে সে এলিমেন্টটা যেই পরিমাণ এনার্জি রিসিভ করবে তাকে সেই এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলা হবে। কোন একটা এলিমেন্টের 1 মোল পরিমাণ কোন একটা এলিমেন্টের ইউনিপজিটিভ আয়ন 1 মোল পরিমাণ কোন একটা এলিমেন্টের ইউনিপজিটিভ আয়ন 1 মোল পরিমাণ ইলেকট্রন রিলিজ করে 1 মোল পরিমাণ ডাইপজিটিভ 1 মোল পরিমাণ ডাইপজিটিভ 1 মোল পরিমাণ ডাইপজিটিভ আয়ন তৈরি করার সময় যে পরিমাণ এনার্জি রিসিভ করবে তা উক্ত এলিমেন্টের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে যদি 1 মোল এলিমেন্ট থেকে 1 মোল ইউনিপজিটিভ তৈরি হয় তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, 1 মোল ইউনিপজিটিভ থেকে 1 মোল ডাইপজিটিভ তৈরি হলে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে আমরা আয়নাইজেশন এনার্জির ডেফিনিশন গুলো লিখি।
ওকে, এরপর আমরা বলবো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, second ionization energy ki amount of energy received when 1 mole of unipositive ion of an element, unipositive ion of an element, unipositive ion of an element releases 1 mole electron to form 1 mole dipositive, 1 mole dipositive, 1 mole dipositive ion is known as the second the second the second the second ionization, the second ionization energy of that element, the second ionization energy of that element. ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি আমরা বুঝে ফেলছি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কি আমরা বুঝে ফেলছি। আচ্ছা, তো যদি কোন একটা পিরিয়ডে লেফট টু রাইট যাওয়া হয়, যদি কোন একটা পিরিয়ডে লেফট টু রাইট যাওয়া হয় তাহলে অ্যাটমিক সাইজ কমে যায়, তাহলে অ্যাটমিক সাইজ কমে যায়। লেফট টু রাইট গেলে কি হয়, লেফট টু রাইট গেলে লেফট টু রাইট লেফট টু রাইট লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে যায়, 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 অ্যাটমিক সাইজ কমে যায়, অ্যাটমিক সাইজ কমে যায়, অ্যাটমিক সাইজ কমে গেলে অ্যাটমিক সাইজ কমে গেলে অ্যাটমিক সাইজ কমে গেলে নিউক্লিয়াস আর ইলেকট্রন, নিউক্লিয়াস আর অরবিটাল ইলেকট্রনের মাঝখানকার অ্যাট্রাকশন বেশি থাকে, নিউক্লিয়াস আর অরবিটালের নিউক্লিয়াস আর অরবিটাল ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি থাকে। ঠিক আছে, তার মানে কি অ্যাট্রাকশন বেড়ে যায়, অ্যাট্রাকশন বেশি হয়, অ্যাট্রাকশন বেশি হয়। তাহলে অ্যাট্রাকশন বাড়তেছে, অ্যাট্রাকশন বাড়তেছে। তো যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে ইলেকট্রন রিলিজ করা টাফ, যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে ইলেকট্রন রিলিজ করা টাফ। এবার ইলেকট্রন রিলিজ করা টাফ হলে, ইলেকট্রন রিলিজ করা যত টাফ তত বেশি এনার্জি রিসিভ করবে ইলেকট্রন রিলিজ করার সময়। ঠিক আছে, ইলেকট্রন রিলিজ করা যত বেশি টাফ তত বেশি এনার্জি খরচ করতে হবে ইলেকট্রন ছোটানোর জন্য। ইলেকট্রন রিলিজ করা যত বেশি টাফ তত বেশি এনার্জি খরচ করতে হবে, মানে তত বেশি এনার্জি দিতে হবে, তত বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রন ছোড়ানোর জন্য। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমরা যদি এখানে চিন্তা করি কার, পটাশিয়ামের কথা, আর এরপরে যদি একদম এখানে চিন্তা করি কার কথা, ব্রোমিনের কথা, কার কথা চিন্তা করি, ব্রোমিনের কথা। তো দেখো, পটাশিয়াম থেকে ব্রোমিনের দিকে যাচ্ছি, পটাশিয়াম থেকে ব্রোমিনের দিকে যাচ্ছি। তো পটাশিয়ামের প্রোটন ছিল 19টা, ইলেকট্রন ছিল 19টা। ব্রোমিনের 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 প্রোটন হচ্ছে 35টা আর ইলেকট্রনও 35টা। প্রোটন 35টা, ইলেকট্রন 35টা, প্রোটন 35টা, ইলেকট্রন 35টা। তাহলে 19টা প্রোটন 19টা ইলেকট্রনকে যে পরিমাণ আকর্ষণ করে, 35টা প্রোটন 35টা ইলেকট্রনকে তার চেয়ে বেশি আকর্ষণ করে, তাহলে এখানে আকর্ষণটা বেশি, তাহলে এখানে আকর্ষণটা কম। তাহলে ও অল্প পরিমাণ এনার্জি রিলিজ করে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দিবে, কিন্তু ব্রোমিন অনেক বেশি পরিমাণ এনার্জি রিসিভ করার পর একটা ইলেকট্রন দিবে। তার মানে কি লেফট থেকে রাইটে গেলে অ্যাট্রাকশন বাড়ে, এবং অ্যাট্রাকশন যেহেতু বাড়তেছে তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড for releasing electron increases. সহজ ভাষায় কি, সহজ ভাষায় হচ্ছে ionization potential increases বা ionization energy increases, 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 ionization energy increases। তো অনেক সময় এরকম আসবে যে কেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জির চেয়ে অনেক বেশি হয়, কেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জির চেয়ে অনেক বেশি হয়। ধরো আমরা ফার্স্ট আয়নাইজেশন এনার্জির কথা চিন্তা করি, যে সোডিয়াম আছে, তো সোডিয়াম, এক মোল সোডিয়াম কি করতেছে, এক মোল ইলেকট্রন ত্যাগ করতেছে, এক মোল সোডিয়াম এক মোল ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে এক মোল Na+ তৈরি করতেছে। এখানের মধ্যে যে পরিমাণ শক্তি গ্রহণ করছে সোডিয়াম তাকেই বলা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ওকে, এবার আসো, এবার Na+, যখন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে সে Na2+ তৈরি করতেছে, যে ড্যালেসটা আছে সেটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেটা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এবার দেখো, তো একটা ইলেকট্রন এখানে ছোটানো হয়েছিল 11টা প্রোটন থেকে, 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন ছিল, তার মধ্যে একটা ইলেকট্রনকে ছোটানো হয়েছিল। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার প্রোটন ঠিকই আগের মতন 11টা আছে কিন্তু ইলেকট্রন আছে 10টা, তার থেকে আবার কি করা হচ্ছে, তার থেকে আবার একটা ইলেকট্রন ছোটানো হচ্ছে, তাহলে প্রোটন এখানে 11টা আর এখানে কয়টা, ইলেকট্রন 9টা। আচ্ছা, তো দেখো, ধরো তোমার, ধরো 11টা পুলিশ 11টা চোর,
তো আমি তোমাকে বললাম যে 11টা পুলিশ 11টা চোরকে ভালো করে ধরে রাখতে পারবে নাকি 11টা পুলিশ 10টা চোরকে ভালো করে ধরে রাখতে পারবে? কোন ক্ষেত্রে পুলিশ বেশি ইফেক্টিভলি ধরে রাখতে পারবে? যেখানে পুলিশের সংখ্যা বেশি। পুলিশের সংখ্যা যত বেশি, পুলিশের কাছে চোরকে ধরা তত সহজ। পুলিশ চোরকে তত ভালো করে ধরে রাখতে পারবে, পুলিশের সংখ্যা যত বেশি হবে। তো দেখো, প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা এখানে সমান সমান, তাহলে এখানে অবশ্যই অবশ্যই আকর্ষণ আছে, অবশ্যই অবশ্যই অ্যাট্রাকশন আছে, অবশ্যই অবশ্যই প্রোটন ইলেকট্রনকে টেনে ধরে রাখছে। কিন্তু এক্ষেত্রে প্রোটন আরো বেশি টেনে রাখবে। কেন আরো বেশি টেনে রাখবে? কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে কম। আর এই ক্ষেত্রে আরো বেশি প্রোটন ইলেকট্রনকে টেনে রাখবে, কারণ প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি। তো দেখো, যখন আকর্ষণ কম ছিল তখন ইলেকট্রন ছুটাতে কম এনার্জি দিতে হবে, আর যখন আকর্ষণ বেশি তখন ইলেকট্রন ছোটাতে এনার্জি দিতে হবে আরো বেশি। তাই বলে ফার্স্ট আয়নাইজেশন থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি হয়। ওকে, আমরা আবার তাহলে আমরা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বুঝছি। তো অবশ্যই অবশ্যই সবসময় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জির চেয়ে বেশি হবে। আশা করি এতটুকু বুঝছি যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জির চেয়ে বেশি হচ্ছে। আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখো, ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে সোডিয়ামের কাছে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে সোডিয়ামের কাছে 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। কোন ক্ষেত্রে অ্যাট্রাকশন বেশি? অবশ্যই 11টা পুলিশের কাছে 10টা চোরকে ধরে রাখা সহজ, তাই বলে এখানে অ্যাট্রাকশন বেশি, এখানে অ্যাট্রাকশন কম। তো যেখানে অ্যাট্রাকশন কম সেখান থেকে ইলেকট্রন একটা সরাতে কম এনার্জি প্রয়োজন, আর যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে ইলেকট্রন সরাতে বেশি এনার্জি প্রয়োজন। তাহলে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জির তুলনায় বেশি। আশা করি বোঝা গেছে। এবার এই যে আয়নাইজেশন এনার্জি আছে, এই আয়নাইজেশন এনার্জির যে প্যাটার্নটা আছে সেটা আমাদের পড়তে হবে। তো লেফট টু রাইট গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, লেফট টু রাইট গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, টপ টু বটম গেলে আয়নাইজেশন এনার্জি কমে, 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 টপ টু বটম গেলে আয়নাইজেশন এনার্জি কমে। এটা কেন হয়? কারণ দেখো, টপ টু বটম যাওয়া হচ্ছে, যখন টপ টু বটম যাওয়া হয় তখন অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়, তখন অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়, অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়। যদি অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয় তাহলে অ্যাট্রাকশনটা কম হয়। আমরা তো জানি যদি প্রোটন ইলেকট্রনের অ্যাট্রাকশন কম হয় সেই ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কম হবে, তাহলে এখানের মধ্যে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি ফল করবে। তাহলে টপ টু বটম গেলে আয়নাইজেশন এনার্জি কমে, লেফট টু রাইট গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে। এই যে দেখতেছো প্রপার্টির একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটার কারণে এটাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা জানলাম যে বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাই আর উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পাই। তাহলে আমি কিছু কেস দিব তোমাকে, এখন তোমার কাছে বলতে হবে যে এইসব কেসের মধ্যে কার বেশি কার কম। ঠিক আছে, তো বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরপরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে ফসফরাস, সালফার। তো আমরা যদি পিরিয়ডিক টেবিলে যাই, আমরা যদি একটু পিরিয়ডিক টেবিলটাকে ধার করে নিয়ে আসি, এখানের মধ্যে পিরিয়ডিক টেবিলটাকে যদি একটু কষ্ট করে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এদের নিচে কিরকম। পিরিয়ডিক টেবিলটা এই কারণে মুখস্থ থাকতে হয়, পিরিয়ডিক টেবিল মুখস্থ না থাকলে এই চ্যাপ্টারটা আসলে অনেক কঠিন। পিরিয়ডিক টেবিল মুখস্থ করে ফেললে চ্যাপ্টারটা একদম সহজ, চ্যাপ্টারটা একদম সহজ যদি পিরিয়ডিক টেবিল মুখস্থ করে ফেলে। দেখো, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়াম কোথায়? বেরিলিয়াম হচ্ছে এখানে, আর বোরন কোথায়? এখানে। তাহলে আমাদের রুল অনুসারে লেফট টু রাইট গেলে লেফট টু রাইট গেলে লেফট টু রাইট গেলে বেড়ে যাওয়ার কথা, তাহলে বোরনের আয়নাইজেশন পটেনশিয়াল বেরিলিয়ামের তুলনায় বেশি হওয়ার কথা, এটা হচ্ছে বেশি হওয়ার কথা। এরপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। দেখো, এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন। তাহলে যেহেতু অক্সিজেন নাইট্রোজেনের রাইটে, তাহলে রাইটে গেলে কি হয়? বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার কথা, বৃদ্ধি পাওয়ার কথা। এরপরে দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ম্যাগনেসিয়াম
অ্যালুমিনিয়াম। যেহেতু অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের রাইটে, তাই বলে অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হওয়ার কথা। এরপর আসো ফসফরাস সালফার, যেহেতু সালফার ডানে, তাই বলে বেশি হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে এখানে এমন কিছু হয় না, পারলে এখানে উল্টা হয়। কি হয়? উল্টা হয়, যেটা বামে তারটা বেশি হয়ে যায়, যেটা বামে তারটা বেশি হয়ে যায়। কেন? কারণ এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো কি এক্সেপশন, এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো এক্সেপশন, এরা গতানুগতিক নিয়মটা ফলো করে না। এখন তারা এক্সেপশন হওয়ার পিছেও কারণ আছে, তারা এক্সেপশন হওয়ার পিছেও কারণ আছে। কারণটা বেশ কঠিন না, কারণটা বেশ কঠিন না, কারণটার জন্য আমাদের কাছে জাস্ট তাদের কি আঁকতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা দিতে হবে। তো দেখো 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5। ওকে, তাহলে আসো ইলেকট্রনিক কনফিগারেশনটা দিই। 1s2 2s2 2, হ্যাঁ, এরপর দেখো 1s2 2s2 2p1। এটা কি? এটা ফুলফিলড কনফিগারেশন, এটা ফুলফিলড কনফিগারেশন। এর মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, আর এখানে 2টি ইলেকট্রন আছে, তাই বলে এটা কি ফুলফিলড কনফিগারেশন। তো এটা হচ্ছে ফুলফিলড কনফিগারেশন, ফুলফিলড কনফিগারেশন। এবার ফুলফিলড কনফিগারেশন কেমন হয়? ফুলফিলড কনফিগারেশন হয় হচ্ছে স্টেবল কনফিগারেশন। ফুলফিলড কনফিগারেশন হচ্ছে স্টেবল কনফিগারেশন। এখন সে একটি ইলেকট্রন দেওয়ার বেলায়, এই স্টেবল কনফিগারেশন হারাই ফেলবে। সে কি স্টেবল কনফিগারেশন হারাতে চাইবে? চাইবে না। তাহলে সে লেস লাইকলি টু ডোনেট, লেস লাইকলি টু ডোনেট, লেস লাইকলি টু ডোনেট। তো যে ইলেকট্রন ডোনেট করতে চায় না, যে ইলেকট্রন ডোনেট করতে চায় না, সে ইলেকট্রন ডোনেট করার জন্য বেশি এনার্জি রিসিভ করবে। যে সহজ ইলেকট্রন দেয় না, তাকে অনেক বেশি এনার্জি দিলেই সে ইলেকট্রনটা দিবে। বোঝা গেছে? একদম ইজি, ক্লিয়ার? তাহলে বেরিলিয়াম, 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 তার কনফিগারেশনটা স্টেবল, বোরনের কনফিগারেশন স্টেবল না। এখন আমি যদি বোরন থেকে একটা ইলেকট্রন চাই, বোরন বলবে আমার কনফিগারেশনটা স্টেবল না, এই ইলেকট্রনটা নিয়ে নাও, ইলেকট্রনটা নিয়ে নিলে আমার কনফিগারেশন স্টেবল হয়ে যাবে। তো বোরন ইলেকট্রন দিতে চাইবে, তো যে ইলেকট্রন দিতে চাইবে তাকে অল্প পরিমাণ এনার্জি দিলে সে ইলেকট্রনটা দিয়ে দিবে। কিন্তু বেরিলিয়াম, বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল অবস্থায় আছে। এখন সে যদি ইলেকট্রন দেয়, সে হয়ে যাবে আনস্টেবল, সে হয়ে যাবে আনস্টেবল। এখন সে আনস্টেবল হইতে চাইবে না, সে আনস্টেবল হইতে চাইবে না, নেচারে কোনো কিছুই আনস্টেবল হতে চায় না। তো সে আনস্টেবল হতে চাইবে না, সে ইলেকট্রন দিতে চাইবে না। যে ইলেকট্রন দিতে চায় না, তাকে অনেক বেশি পরিমাণ এনার্জি দিলেই সে ইলেকট্রন দিবে। তাই বলে বেরিলিয়াম বেশি পরিমাণ এনার্জি নিবে ইলেকট্রন দেওয়ার জন্য। যে এনার্জিটা নেওয়া হয় ইলেকট্রন দেওয়ার জন্য, তাকে বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল। তার মানে বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল, বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বোরনের চেয়ে বেশি। বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বোরনের চেয়ে বেশি, বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বোরনের চেয়ে বেশি, বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বোরনের চেয়ে বেশি। অথচ হওয়ার কথা ছিল বোরনেরটা বেরিলিয়ামের চেয়ে বেশি। কেন? কারণ হচ্ছে বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল বৃদ্ধি পায়। ওকে, তারপর হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। 7, অক্সিজেন কত? 8। 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4। এখানে কয়টা? 7টা। এখানে কয়টা? 8টা। ওকে, এবার দেখো এই যে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন। পি এর মধ্যে থাকতে পারবে 6টা ইলেকট্রন, পি এর মধ্যে আছে 3টে ইলেকট্রন, তাহলে এটা হয়ে গেল হাফ ফিল্ড কনফিগারেশন। এটা হাফ ফিল্ড কনফিগারেশন, এটা হাফ ফিল্ড কনফিগারেশন। এবার হাফ ফিল্ড কনফিগারেশন হয় হচ্ছে স্টেবল কনফিগারেশন, হাফ ফিল্ড কনফিগারেশন হয় হচ্ছে স্টেবল কনফিগারেশন, হাফ ফিল্ড কনফিগারেশন হয় হচ্ছে স্টেবল কনফিগারেশন, হাফ ফিল্ড কনফিগারেশন হয় হচ্ছে স্টেবল কনফিগারেশন। এখন সে স্টেবল, সে কি তার স্টেবিলিটি হারাতে চাইবে? তাহলে nitrogen is less likely to donate electron, nitrogen is less likely to
ডোনেট ইলেকট্রন। যে ইলেকট্রন দিতে চায় না, যে ইলেকট্রন দিতে চায় না, যে ইলেকট্রন দিতে চায় না, তাকে অনেক বেশি এনার্জি দিলেই সে ইলেকট্রন দিবে, তাকে অনেক বেশি এনার্জি দিলেই সে ইলেকট্রন দিবে। সুতরাং তার আয়নাইজেশন পটেনশিয়াল হায়ার হবে। তাইলে নাইট্রোজেনের আয়নাইজেশন পটেনশিয়াল এক্ষেত্রে অক্সিজেনের আয়নাইজেশন পটেনশিয়ালের চেয়ে বেশি, কিন্তু হওয়ার কথা ছিল অক্সিজেনটা বেশি, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে। অক্সিজেন নাইট্রোজেনের ডানে, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে। অক্সিজেন নাইট্রোজেনের ডানে, তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনে যাওয়ার সময় আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ার কথা, কিন্তু বাড়বে না। পারবে না, কেন পারবে না? কারণ নাইট্রোজেনের স্টেবল কনফিগারেশন আছে। এবার নাইট্রোজেন দেখা যায় যে তার স্টেবল কনফিগারেশনের কারণে সে ইলেকট্রন দিতে চায় না। এবার যেহেতু সে ইলেকট্রন দিতে চায় না, তার থেকে ইলেকট্রন নিতে অনেক বেশি এনার্জি তাকে দিতে হয়। তো এই যে সে অনেক বেশি এনার্জি নিচ্ছে, এই কারণেই তার আয়নাইজেশন পটেনশিয়ালটা অক্সিজেনের আয়নাইজেশন পটেনশিয়ালের চেয়ে বেশি। এটা ব্যতিক্রম, প্যাটার্নটা ফলো করে না, এই কারণে এটাকে আমরা বলি ব্যতিক্রম বা ডেভিয়েশন বা এক্সেপশন। তাহলে দুইটা এক্সেপশন করছি। এরপর এক্সেপশন কি ছিল? এরপর এক্সেপশন ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। সেম লজিক, সেম লজিক। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। 1s2 2s2 2p6 3s2, 1s2 2s2 2p6 3s2 3p1। এটা হচ্ছে ফুলফিল কনফিগারেশন। যেহেতু 3s2, তাহলে এটা ফুলফিল কনফিগারেশন। ফুলফিল কনফিগারেশন কি হয়? ফুলফিল কনফিগারেশন স্টেবল হয়। ফুলফিল কনফিগারেশন যদি স্টেবল হয়, তাহলে সে যার ফুলফিল কনফিগারেশন আছে, যার স্টেবল কনফিগারেশন আছে, সে ইলেকট্রন দিতে চাইবে না, কারণ ইলেকট্রন দিয়ে দিলে তার স্টেবিলিটি চলে যাবে। তো যে ইলেকট্রন দিতে চায় না, তাকে অনেক পরিমাণ এনার্জি দিলেই সে ইলেকট্রন দিবে। যে ইলেকট্রন দিতে চায় না, তাকে অনেক বেশি এনার্জি দিলেই সে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে ম্যাগনেসিয়াম অনেক বেশি এনার্জি নিচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। এই কারণে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন পটেনশিয়ালটা অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি। অথচ অ্যালুমিনিয়ামেরটা বেশি হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি আয়নাইজেশন পটেনশিয়াল যে প্যাটার্নটা ফলো করে, সেই প্যাটার্ন অনুসারে বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে। ম্যাগনেসিয়ামের ডানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হওয়ার কথা, কিন্তু ম্যাগনেসিয়ামের ফুলফিল স্টেবল কনফিগারেশন থাকার কারণে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল আরো বেশি, মানে অ্যালুমিনিয়ামের তুলনায়ও বেশি। তো সেম লজিক দিয়ে আমরা আবার আরেকটাতে যাবো, সেটা হচ্ছে ফসফরাস সালফার। Phosphorus and then sulfur. 1s2 2s2 2p6 3s2 3p3। স্যার একটু পরে ক্লাস নিচ্ছেন। হঠাৎ কি হয় আমার? পুরো একটা এখানের মধ্যে একটা হঠাৎ করে কন্ট্রাকশন হয়ে উঠছে। আল্লাহ জানে ভেতরে ভেতরে কয়টা রোগ নিয়ে বসে আছি। কোনো মতো তোমাদেরকে এইচএসসি পর্যন্ত পৌঁছাই দিই, এরপর আল্লাহ যা ইচ্ছা করুক আমাকে নিয়ে। আচ্ছা না ভাই, আল্লাহর কাছ থেকে হয় আর চাই, সুস্থতা চাই। তো ফসফরাসের আয়নাইজেশন পটেনশিয়াল সালফারের চেয়ে বেশি হবে। ফসফরাসের আয়নাইজেশন পটেনশিয়াল সালফারের চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ ফসফরাসের কাছে আছে হাফ ফিল্ড কনফিগারেশন। পি এর মধ্যে থাকতে পারে 6টা, আছে 3টা, এটাকে বলা হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড কনফিগারেশন হচ্ছে একটা স্টেবল কনফিগারেশন। স্টেবল কনফিগারেশন হওয়ার কারণে সে ইলেকট্রন দিতে চায় না। ইলেকট্রন দিতে যদি না চায়, তাহলে তাকে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে, তারপরে সে ইলেকট্রন দিবে। সে যেহেতু অনেক বেশি পরিমাণ শক্তি নিচ্ছে, তার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হয়ে যাচ্ছে। অথচ সালফারের বেশি হওয়ার কথা, কিন্তু তাও ফসফরাসের বেশি হয়ে যাচ্ছে। বুঝছি?
তো এটার একটা কার্ভ আছে এরকম। তো এটা এরকম একটা আয়নাইজেশন কার্ভ আছে। এটা হচ্ছে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম করে আর কি। তো প্রথম হচ্ছে হাইড্রোজেনের, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন, নিয়ন, তারপরে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে লিথিয়ামের সমান। তারপর হচ্ছে এখানে ফ্লোরিন আছে, এখানে নিয়ন আছে, এখানে সোডিয়াম, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল বেশি, লিথিয়ামের কম, বেরিলিয়ামের বেশি, তার থেকে বোরনের কম, বোরনের তুলনায় কার্বনের বেশি, কার্বনের তুলনায় নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের কম, অক্সিজেনের তুলনায় ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের তুলনায় নিয়নের বেশি, নিয়নের তুলনায় সোডিয়ামের কম, সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের বেশি। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এটা বললাম আয়নাইজেশন এনার্জি। এটা একটা কার্ভ, তাহলে এই বরাবর থাকবে কি? এই বরাবর থাকবে হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। আর এ বরাবর কি থাকবে? এ বরাবর থাকবে হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো এটা কি অ্যাটমিক নাম্বারের বৃদ্ধি অনুসারে লিখলাম না এটাকে? অ্যাটমিক নাম্বার বাড়তেছে, অ্যাটমিক নাম্বারের সাথে সাথে আয়নাইজেশন পটেনশিয়ালের চেঞ্জটা আমরা এখানে দিলাম। ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিস? ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইনকামিং ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন। ইনকামিং ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, ইনকামিং ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, ইনকামিং ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন। তো পিরিয়ডিক টেবিলে যখন আমরা লেফট থেকে রাইটে যাব, পিরিয়ডিক টেবিলে যখন আমরা লেফট থেকে রাইটে যাব তখন অ্যাটমিক সাইজ ফল করবে। লেফট টু রাইট গেলে, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমবে। যদি অ্যাটমিক সাইজ কমে যায় তখন নিউক্লিয়াসের প্রোটন আর অরবিটের ইলেকট্রন গুলোর মাঝখানের দূরত্বটা কমে যাবে, তাহলে অ্যাট্রাকশন বেড়ে যাবে, অ্যাট্রাকশনটা বেশি থাকে। তো আমরা এভাবে বলতে পারি যে লেফট টু রাইট গেলে প্রোটনের সংখ্যাটাও বাড়ে, ইলেকট্রনের সংখ্যাটাও বাড়ে। তো প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা বাড়লে অ্যাট্রাকশনটা বাড়ে, তাহলে নিউক্লিয়াসের প্রোটন অরবিটের ইলেকট্রন গুলোকে অনেক অ্যাট্রাক্ট করবে। তো অরবিট গুলো নিউক্লিয়াসের কাছে চলে আসবে, অ্যাটমিক সাইজটা কমে যাবে। সহজ কথা হচ্ছে অ্যাট্রাকশনটা বেশি। তো এখানে ইনকামিং ইলেকট্রনটা বেশি অ্যাট্রাকশন ফিল করবে। এই কারণে লেফট টু রাইটে গেলে নিউক্লিয়াস বেশি অ্যাট্রাকশন শো করে, আর তাই বলে ইনকামিং ইলেকট্রন বেশি অ্যাট্রাকশন
ফিল করবে। হায়ার অ্যাট্রাকশন ফর ইনকামিং ইলেকট্রন, 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 হায়ার অ্যাট্রাকশন ফর ইনকামিং ইলেকট্রন। তাহলে ইনকামিং ইলেকট্রনের প্রতি যদি অ্যাট্রাকশনটা বেড়ে যায়, যদি ইনকামিং ইলেকট্রন হায়ার অ্যাট্রাকশন অনুভব করে, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি এখানে বাড়তেছে, ইলেকট্রন অ্যাফিনিটি এখানে বাড়তেছে। লেফট টু রাইট গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, টপ টু বটম গেলে কি হয়? টপ টু বটম গেলে কি হয়? টপ টু বটম, টপ টু বটম গেলে প্রথমত টপ টু বটম গেলে প্রতি 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 পিরিয়ডে একটা একটা করে অরবিট বাড়তেছে, অর্থাৎ অ্যাটমিক সাইজ বাড়তেছে, অ্যাটমিক সাইজ বাড়তেছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই যে প্রতিটা ধাপে অ্যাটমিক সাইজ বাড়তেছে, অ্যাটমিক সাইজ বাড়ার কারণে অ্যাট্রাকশনটা কম হচ্ছে, অ্যাট্রাকশনটা কম হচ্ছে, প্রোটন ইলেকট্রনের মাঝখানে অ্যাট্রাকশনটা কম হচ্ছে। তার মানে প্রোটন যে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা দিবে, সেই অ্যাট্রাকশনটা উপর থেকে নিচে যাওয়ার সময় কমে যাচ্ছে। তাহলে যদি অ্যাট্রাকশনটা কমে যায়, তাহলে যে ইনকামিং ইলেকট্রনটা আছে, মানে যে ইলেকট্রনটা আসতেছে, সেই ইলেকট্রনটা কিভাবে অ্যাট্রাকশন অনুভব করবে, ঠিক না? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডানে গেলে বাড়ে, নিচে গেলে কমে, ডানে গেলে বাড়ে, নিচে গেলে কমে। ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনিশনটাই দিলাম না আমি। তো যেমন ধরো ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে কি তৈরি করবে? Cl মাইনাস তৈরি করবে। তাহলে সেই ইলেকট্রন কি করতেছে? রিসিভ করতেছে। ইলেকট্রন যদি রিসিভ করে তখন এনার্জি রিলিজ করবে, তখন এনার্জি কি করবে? রিলিজ করবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এক মোল পরিমাণ এক মোল পরিমাণ এলিমেন্ট, এক মোল পরিমাণ ইলেকট্রন রিসিভ করলে যে পরিমাণ এনার্জি রিলিজ করে সেটা হচ্ছে উক্ত এলিমেন্টের ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? তো এক মোল অ্যাটম, এক মোল এলিমেন্ট বা কোন একটা এলিমেন্টের এক মোল অ্যাটম এক মোল ইলেকট্রন রিসিভ করলে যে পরিমাণ এনার্জি সে রিলিজ করে সেটাকেই বলা হয় তার ইলেকট্রন অ্যাফিনিটি, তার ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, ভেরি গুড। তো আমরা দেখছিলাম যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সেকেন্ড আয়নাইজেশন এনার্জির তুলনায় ছোট হয়, সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা বেশি হয়। তো সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা বেশি হয়, তার মানে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম দেখাবো। সোডিয়াম আছে তো, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়াম প্লাস দিছে। এমন সময় যে এনার্জিটা এখানের মধ্যে সোডিয়াম রিসিভ করছে সেটা হচ্ছে del1H। এরপর সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করার সময় Na2+ তৈরি করে এবং যে এনার্জিটা রিসিভ করে সেটা হচ্ছে del2H। এটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আমরা পড়ছিলাম যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জির চেয়ে বড় হবে।
এটা আমরা পড়ছিলাম, ঠিক না? কিন্তু অ্যাফিনিটির ক্ষেত্রে কাহিনীটা উল্টা হয়। যেমন ধরো ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে Cl মাইনাস তৈরি করছে। এই সময় যে এনার্জিটা এখানের মধ্যে ত্যাগ করা হয়েছে, সেটা হচ্ছে del1H। এখানে কিন্তু এনার্জি গ্রহণ আর এখানে হচ্ছে এনার্জি ত্যাগ। ওকে, এরপর Cl মাইনাস যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে তৈরি করবে Cl2 মাইনাস। এটা হচ্ছে এই ক্ষেত্রে যে এনার্জি আবার রিলিজ করা হবে সেটা হচ্ছে del2H। এখন এখানে আমাদের del1H টাই কিন্তু বড় হবে, del1H টাই কিন্তু del2H এর চেয়ে বড় হবে, del1H টাই del2H এর চেয়ে বড় হবে। কেন বড় হচ্ছে? দেখো একটা জিনিস খেয়াল করো, এটা অলরেডি নেগেটিভ না? তো সে কি ইলেকট্রন নিতে ইচ্ছুক হবে? ইলেকট্রন নিতে ইচ্ছুক হবে না, সে ইলেকট্রন নিতে কম ইচ্ছুক হবে। যদি ইলেকট্রন নিতে কম ইচ্ছুক হয়, যদি ইনকামিং ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা কম হয়, তাহলে এনার্জিটাও কম, মানে রিলিজ এনার্জিটাও কম, তাহলে del2H হচ্ছে কম। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে যে the second incoming electron is experiencing less attraction. ওকে, এবার ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে এবার আমরা গ্রুপ 16 এর জন্য ইলেকট্রন অ্যাফিনিটি করব। ইলেকট্রন অ্যাফিনিটি ফর গ্রুপ 16, মানে এখন আমরা সহজ ভাষায় এক্সেপশন করতেছি। কি করতেছি? এক্সেপশন। তো গ্রুপ 16 কি? গ্রুপ 16 হচ্ছে ও এস এস সি তে পরে, ও এস এস সি তে পরে। ও এস এস সি তে পরে, এটা হচ্ছে গ্রুপ 16। এটা হচ্ছে গ্রুপ 16। তাহলে উপর থেকে নিচে যাওয়ার সময় কি হয়? ইলেকট্রন অ্যাফিনিটি ফল করে, এটা আমাদের এক্সপেকটেশন। তাহলে আমাদের মধ্যে কি হওয়ার কথা? অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, এরপর সালফারের, এরপর সেলেনিয়ামের, এরপর টেলোরিয়ামের, এরপর পোলোনিয়ামের। এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হয় না। এটা কিরকম হয়? এটা হয় যে এরকম, সালফারের সবচেয়ে বেশি, এরপরে সেলেনিয়ামে, এরপর টেলোরিয়ামে, এরপরে পোলোনিয়ামে, এরপরে অক্সিজেনের। এটা হচ্ছে কি অ্যাকুরেট, এটা হচ্ছে রং, এক্সপেক্টেড বাট রং, আর এটা হচ্ছে রাইট, আনএক্সপেক্টেড, এক্সেপশনাল বাট রাইট, বাট রাইট, বাট রাইট। তো এটা আমরা বুঝলাম। ওকে, তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, ওকে, তাহলে আমরা এখন একটু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করি যে কেন। হ্যাঁ দেখো, এখন এখানে আসলে ঝামেলাটা হয় হচ্ছে অক্সিজেনের বেলায়। অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে কম হয়। অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কেন সবচেয়ে কম হয় সেটা আমি পরে বলতেছি। আমরা ক্লোরিনটা পড়ি আমাদের বিষয়টা আরো বেটার ধারণা হয়ে যাবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 17 এর জন্য। এটা কার জন্য? গ্রুপ নাম্বার 16। এটা ছিল গ্রুপ নাম্বার 16। এখন আমরা পড়বো গ্রুপ নাম্বার 17। এক্সেপশন করবো গ্রুপ নাম্বার 17 এর জন্য।
ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমার কথা, নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমার কথা। তার মানে এটা কিছুটা এরকম হওয়ার কথা যে যে সবচেয়ে বেশি ফ্লোরিনের, এরপরে ক্লোরিনের, এরপরে ব্রোমিনের, এরপরে আয়োডিনের, এরপরে হচ্ছে অ্যাস্টাটিনের। কিন্তু এরকম না হয়ে এটা হচ্ছে এক্সপেক্টেড, কিন্তু এটা হচ্ছে রং। এটা এক্সপেক্টেড কিন্তু এটা হচ্ছে রং। তাহলে আসল কাহিনী কি? আসল কাহিনী হচ্ছে ফ্লোরিনেরটা ক্লোরিনের চেয়ে কম হয়, ফ্লোরিনেরটা ক্লোরিনের চেয়ে কম হয়, ফ্লোরিনেরটা ক্লোরিনের চেয়ে কম হয়, ফ্লোরিনেরটা ক্লোরিনের চেয়ে কম হয়। কথা হচ্ছে কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করি। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, ফ্লোরিনের কয়টা অরবিট থাকে? ফ্লোরিনের কয়টা অরবিট? ফ্লোরিন কোন কোন পিরিয়ডে? সেকেন্ড পিরিয়ডে। তাহলে ফ্লোরিনের অরবিট হচ্ছে দুইটা, ফ্লোরিনের অরবিট হচ্ছে দুইটা। ফ্লোরিনের অরবিট কয়টা? ফ্লোরিনের অরবিট হচ্ছে দুইটা, ফ্লোরিনের অরবিট হচ্ছে দুইটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে? তো এখানের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? মোট মাঠ থাকবে ইলেকট্রন 9টা, মোট মাঠ থাকবে ইলেকট্রন 9টা। তো ফ্লোরিন, এটা কি? এটা হচ্ছে ফ্লোরিন। ওকে, আমরা এখন ক্লোরিনে যাই। তো ক্লোরিনের ক্ষেত্রে কেমন হবে? ক্লোরিনের ক্ষেত্রে হবে কিছুটা এরকম। ওকে, তো এটা হচ্ছে ক্লোরিন। হুম, এটা হচ্ছে ক্লোরিন। ওকে, ওকে, এটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন থাকবে, সেকেন্ড অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। আচ্ছা, ক্লোরিনের গুলোকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। ফার্স্ট অরবিটে থাকবে দুইটা, সেকেন্ড অরবিটে থাকবে কয়টা? সেকেন্ড অরবিটে থাকবে 8টা। সেকেন্ড অরবিটে থাকবে কয়টা? সেকেন্ড অরবিটে থাকবে 8টা। সেকেন্ড অরবিটে থাকবে কয়টা? সেকেন্ড অরবিটে থাকবে 8টা। সেকেন্ড অরবিটে থাকবে 8টা। সেকেন্ড অরবিটে থাকবে 8টা। সেকেন্ড অরবিটে থাকবে 8টা। লাস্ট অরবিটে কয়টা থাকবে? লাস্ট অরবিটে থাকবে হচ্ছে 7টা। লাস্ট অরবিটে থাকবে কয়টা? লাস্ট অরবিটে থাকবে হচ্ছে 7টা। লাস্ট অরবিটে থাকবে হচ্ছে 7টা। লাস্ট অরবিটে থাকবে হচ্ছে 7টা। আচ্ছা দেখো, এই যে ফ্লোরিন আছে, ফ্লোরিনের মধ্যে ইলেকট্রনের ডেনসিটিটা তুমি চিন্তা করো, দুইটা অরবিটের মধ্যে অনেকগুলো ইলেকট্রন। ক্লোরিনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, তিনটা অরবিট আছে, তাহলে মানে সাইজটা অনেক বড়। তো ফ্লোরিন হচ্ছে যে অনেক বেশি ডেন্স হয়ে যায়, এটা ইলেকট্রনের ডেনসিটি এখানে অনেক বেশি হয়ে যায়, ফ্লোরিন ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি হয়ে যায়। এবার অনেক বেশি ডেনসিটি হওয়ার কারণে ফ্লোরিন ইনকামিং যে ইলেকট্রন আছে সেটাকে রিপেল করে দেয়, সেটাকে ধাক্কা দিয়ে দেয়, রিপেল করে দেয়। তাহলে ইনকামিং ইলেকট্রনটা অ্যাট্রাকশন ফিল করতেছে, ইনকামিং ইলেকট্রনটা কম অ্যাট্রাকশন ফিল করতেছে। ইনকামিং ইলেকট্রন যদি কম অ্যাট্রাকশন ফিল করে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। সেম লজিক অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রেও। অক্সিজেন আর ফ্লোরিনের সাইজ ছোট, ইলেকট্রন ডেনসিটি বেশি। ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার কারণে ইনকামিং ইলেকট্রনটা রিপালশন ফেস করে, সুতরাং ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি এক্সপেকটেশনের তুলনায় কম হয়।